ঘড়ির কাঁটা তখন 5টা বাজে। সারাদিন ঘরে বসে থাকা দম বন্ধ লাগছিল চিত্রার। গ্রামে মুক্ত পরিবেশে বড় হওয়া চিত্রা বদ্ধ জায়গায় বন্দি হয়ে হাঁপিয়ে উঠে রীতিমতো। তার অবস্থা দেখে নাফিমের ন্যানি বলে, আপনি চাইলে ছাদ থেকে ঘুরে আসতে পারেন ম্যাডাম। উপরে খুব সুন্দর ফুলের গাছ আছে, আর সেখান থেকে গোটা শহর সুন্দর চিত্র দেখা যায়। বর্ণনা শুনে কিঞ্চিত লুবি হয় চিত্রার মন, আর তাই নাফিমকে নিয়ে দুজনে যায় উপরে। কথায় কথায় হুট করে নাফিমের ন্যানির সাথে ভাব জমে যায় চিত্রার। ভদ্রমহিলা জানান তার নাম জেসমিন। স্বামী মারা গেছেন অল্প বয়সে। ভদ্রলোককে ভীষণ ভালোবাসতেন তিনি, তাই আর কখনো কারো প্রতি কোনো আগ্রহ জন্মায়নি ওনার। দীর্ঘ কয়েক বছরে সংসারের কোনো সন্তান হয়নি তার, তাই পেটের দায়ে এবং একাকিত্বে কাটাতে এই পেশাটা গ্রহণ করেন তিনি। ওনার গল্পটা বেশ প্রভাবিত করে চিত্রাকে। সে ভাবছিল তার মতোই দুঃখী আর একটাও নেই, অথচ মানুষ এর চাইতেও খারাপ পরিস্থিতিতে আছে। তার ভাবনার মাঝে জেসমিন বলে ওঠে, 5:45 বাজে ম্যাডাম, স্যার আসার সময় হয়ে গিয়েছে। ঘরে ফিরে নাফিম বাবাকে না পেলে রেগে যাবেন উনি। আজকে তো আবার আরেক কাহিনী হয়েছে। জেসমিনের থেকে সব কিছু শুনছে চিত্রা। শুনে দীর্ঘশ্বাস ফেলছে কেবল। তার কপালটা এমন, কিছু না করেও দোষী হতে হয়। আজ হয়তো আরেক সুনামি যাবে। নাফিমকে নিয়ে নিচে নামতে চাইলেও সে যাবে না বলে জেদ ধরে। চিত্রা বুঝিয়ে শুনিয়ে এরপর তাকে কোলে নিয়ে নিচে নামতে থাকে। নাফিম কি আর ভদ্র বাচ্চা? একদমই না। মাম্মাম পেয়ে তার দুষ্টুমি রয়েছে আরও লাগাম ছাড়া। চিত্রা শেষের সিঁড়িতে পা ফেলতে এমন সময় মেন দরজার সামনে এসে দাঁড়ায় নাফ। তাকে দেখে মাত্রই বাবা বলে সাংঘাতিক এক চিৎকার দেয় নাফিম। সাথে সাথে পা হড়কে যায় চিত্রার। মুখে ভরে পড়তে নিবে এমন সময় মা ছেলেকে আঁকড়ে ধরে একজোড়া পুরুষালিত হাত। সেকেন্ড কয়েক ওভাবেই কাটে। আতঙ্কিত জুবুথুবু চিত্রা খামছে ধরে রাখে সামনের জনের পিঠ এবং বুকের পরিচ্ছদ। নাফিম বেচারা ভয় পেয়ে চুপসে যায়। ওদের আলগে রাখা নাবও আলগোছে একটা স্বস্তির শ্বাস ফেলে। ভাগ্যিস এসেছিল সময় মতো, নয়তো দুটো বান্দরকে নিয়ে হসপিটালে ছুটে যেতে হতো তার। চালাক নাফিম কেমনে কেমনে জানি নেমে গিয়ে ভোঁদড় দেয় ভিতরে। মিনিট খানেকের মধ্যে পায়ে ব্যথা কমে আসে চিত্রার। হুঁশ ফিরতে সেও ঠাস করে ছেড়ে দেয় নাফকে। ওই হাতির শরীরের ওপর পড়েছিল ভাবলে আতঙ্ক জমে যাচ্ছে তার শরীর। নওয়াব অবশ্য কিছু বলেনি তাকে। চিত্রা সরে আসতে একবার তাকিয়ে সোজা বাসার ভিতরে চলে গেছে। তার আচরণ অদ্ভুত থেকে চিত্রার নিকট। কিছু ভাবার আগে পেছনে থাকা জেসমিন খালা হুড়মুড়িয়ে নিচে এসে বলে, আপনি ঠিক আছেন ম্যাডাম? চিত্রার ঘোরের মাঝে উত্তর দেয়, জেসমিন খালা স্বস্তির শ্বাস ফেলে বলে, আল্লাহ বাঁচাইছে, জলদি ভিতরে চলেন, আজান দিল বলে। ঘোরাচ্ছন্ন চিত্রা ওভাবে গিয়ে টেবিলে বসে। ভুল করে বিপরীত পাশে বসে থাকা নওয়াফের দিকে তাকায় না। ওই কয়েক সেকেন্ডে হওয়া ঘটনা ক্ষণে ক্ষণে বিরক্তি করতে থাকে চিত্রাকে। এর মধ্যে আজান দেয়, সবাই ইফতারি করে। চিত্রাও অল্প স্বল্প খায়। নামাজের জন্য টেবিল ছেড়ে উঠবে এমন সময় পা হিম করা কণ্ঠে নব ডেকে উঠে তাকে বলে, বসো এখানে, কিছু কথা ছিল। ব্যাস আত্মা খাজা ছাড়া হয়ে যায় চিত্রার। আবার কি বলবে এই ভয়ে থতমত মুখে বসে থাকে চেয়ারে। নবও তার দিকে তাকিয়ে সরাসরি বলে, উকিলের সাথে কথা হয়েছে আজ। উনি বলেছে বাধ্যতামূলকভাবে অন্তত 3 মাস একসাথে এবং এক রুমে থাকতে হবে আমাদের। চিত্রার মনে হয় আকাশ ভেঙে পড়েছে ওর মাথায়। কি সাংঘাতিক কথা! আজরাইলের সাথে বসবাস করা যায় নাকি? কথাগুলো শুনে হতবুদ্ধির মতো চেয়ে থাকেও। নব নিজেই বলে, এছাড়া আর কোনো উপায় নেই। তোমার কিছু বলার আছে এক্ষেত্রে? কিছুক্ষণ নিশ্চুপ থেকে চিত্রা মনে মনে ভাবে সবটা। রুলস ফলো না করলেও ডিভোর্স হতে দেরি হবে।
যত দেরি হবে তত বেশি সইতে হবে কটু কথা। সুতরাং এখান থেকে মুক্তি পেতে চাইলে এই অগ্নিকাণ্ড ছাপ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বাধ্য হয়ে চিত্রা ধীর গলায় বলে, আপনার সিদ্ধান্তই শিরোধার্য। নব সম্মতি পেয়ে আর কথা বাড়ালো না। বোকা না বুঝে নিজের ডেথ সার্টিফিকেটে সাইন করলো। বেচারি টেরও পেল না। এই একটা সিদ্ধান্ত কি ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি করতে চলছে তাকে। তারাবির নামাজ শেষ হয়েছে। নব বাসায় চলে আসবে যে কোনো সময়, অথচ চিন্তায় অস্থির চিত্রা স্টোর রুমে বসে দাঁত দিয়ে নক করতে ব্যস্ত। আজ থেকে এক ঘরে থাকার কথা তাদের, কিন্তু কিভাবে কি করবে ভেবে পাচ্ছে না চিত্রা। আগে ঘরে গেলে যদি নব ওকে ছেঁচড়া ভাবে, পরক্ষণে মনে হচ্ছে পরেগুলো যদি তেরা কথা শোনায়। সব মিলিয়ে ভালোই বিপাকে পড়েছে চিত্রা। তার পাশে ব্যাঙের মতো উবু হয়ে শুয়ে আছে নাভিম। মনোযোগ দিয়ে কার্টুন দেখা ব্যস্ত সে। ওর দিকে যে কিঞ্চিত হিংসা হলো চিত্রার। আজ যদিও এরকম লিলিপুট থাকতো তাহলে এত জটিলতা ফেস করতে হতো না। পরক্ষণে নাভিমের জায়গায় নিজেকে বসিয়ে দেখল চিত্রা। মা কি জিনিস বোঝার আগে এটিম হলো বাচ্চাটা। এখন যাকে মা হিসেবে কাছে টানছে তাকে পর হারাতে হবে। কথাগুলো ভাবতে বুকটা ভার হয়ে আসলো তার। ভেতরকার ঝড়টা দমাতে সেনের হাত বুলিয়ে দিল নাভিমের মাথায়। চিত্রার হাতের স্পর্শ পেয়ে নাভিম ঘাড় ঘুরিয়ে পিটপিট চাইল। পরপরই ফোন ছেড়ে ডিগবাজি খেয়ে চিত্রার হাতের ওপর শুয়ে খিলখিলে হেসে উঠল। যেন মজার একটা খেলা এটা। নাভিমের সান্নিধ্যে এসে চিত্রা বাচ্চা হয়ে গেল। কাতুকুতু দিতে শুরু করলো ওকে। ব্যাস, নাভিমের উচ্চস্বরে হাসিতে মেতে উঠল পুরো ঘর। তার সাথে শোনা গেল চিত্রলেখার মৃদু হাসি। ঠিক সেই সময় দরজার পাশে এসে দাঁড়ালো কেউ। মিনিটখানেক সময় নিয়ে দেখলো তাদের খুরশুটি। এতপর গম্ভীর গলায় বলে উঠল, দম আটকে আসছে ওর। সহসায় থেমে গেল চিত্রলেখার হাত। তখনই খিলখিলে হাসছে নাভিম। অতিরিক্ত হাসার জল জমেছে তার অক্ষি কোঠরে। ফর্সা মুখটা লাল হয়ে এসেছে কিঞ্চিত। এরকম বাপের রং পেয়েছে ছেলেটা। হয়েছেও তার মতোই সুদর্শন। নাভের উপস্থিতিতে ঘুটিয়ে যায় চিত্রা। একটা কথাও বের হয় না তার মুখ থেকে। এমনকি চোখ তুলে পর্যন্ত তাকায় না। অবশ্য তাকাবে বা কেন? বিগত দিনগুলো ঘটনা তো যথেষ্ট এসবের জন্য। নভ বিনা অনুমতিতে ঘরে আসে। বেডের কাছে এসে নাভিমকে কোলে নেয়। সারাদিন পর বাবাকে কাছে পেয়ে নাভিমও আহ্লাদী হয়ে পড়ে। ফটাফট চুমো খায় বাবার কপালে, গালে। আদো আদো বলিতে বলে, বাবা খেয়ে তো? নবও মৃদু হাসে ছেলের প্রশ্নে। তার মাথাটা কাঁধে ঠেকে ধীর গলায় বলে, হ্যাঁ বাবা খেয়েছি। আমি জানি তুমিও খেয়েছ। নাও ইটস স্লিপিং টাইম। ঘুমাও জলদি। তোমার ঘুম পাড়িয়ে কাজে যাব আমি। বাবার বাধ্য ছেলে নাভিম, কিন্তু আজ কেন জানি বাবার কাছে থাকতে মন চাইছে না ওর। চিত্রলেখার গায়ে ওর মা মা গন্ধটা হাতছানি দিয়ে ডাকছে বারবার। শিশু মন তো আর এত জটিলতা বুঝে না। তাই সে বাবার কাঁধে মাথা ঠেকে আদুরি স্বরে বলে, তুমি যা বাবা, নাভি মামাম বুকে ঘুমাবে। কথাটা শুনে ধরপড়িয়ে উঠে চিত্রার বুক। ঝট করে চোখ তুলে তাকায়ও। নবও এদিকে তাকিয়েছিল। কি শানিত সে দৃষ্টি। টিকতে পারে না চিত্রা, তাই চট করে চোখ নামিয়ে ফেলে। অস্থিরতা দমাতে খামছে ধরে পরনের পরিচ্ছেদ। কে জানে এবার কি শুনতে হবে নভের থেকে। তবে তেমন কিছু হয় না। নভ ধীর গলায় বলে, ওকে বাবা, তাহলে তুমি কিছুক্ষণ মোটু পাগলু দেখো। তোমার মাম্মামের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আমার। শেষ হলে আমরা একসাথে ঘুমাবো, কেমন? নাভিম খুশিতে আত্মারা হয়ে যায়। ওদিকে চিত্রা দিন দুনিয়া দুলে ওঠে। একসাথে ঘুমাবে মানে? গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসে চিত্রা। এক রুমে থাকা পর্যন্ত ঠিক ছিল, আবার একসাথে ঘুমাবে? কানে কি ঠিক শুনল? ওর চেহারা দেখে মনের কথা পড়তে খুব বেশি সময় লাগলো না নবাবের। তৎক্ষণাৎ কিছু বলল না, বরং উল্টো পথে পা বাড়িয়ে গম্ভীর গলায় বলল, ঘরে এসো। কথাটা শুনে বুকে দ্রিম দ্রিম শব্দটা দ্বিগুণ হয়। ভয় লাগতে একটুখানি সাহস করে নবাবের পিছু নেয় চিত্রা। অযাচিত প্রশ্নবাণে মাথা নষ্ট করার চেয়ে সরাসরি সত্যের সম্মুখীন হয় ভালো। সময়কাল রাত 10টা বেজে 33 মিনিট। ধরণীর বুকে আধারের রাজত্ব বিদ্যমান।
অন্ধকারচ্ছন্ন বারান্দায় পাশাপাশি দাঁড়িয়ে আছে নব এবং চিত্রলেখা। মাঝে মধ্যে মৃদু মন্দ বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে তাদের। দুজনে নিশ্চুপ, কারো মুখে কোনো কথা নেই, কেবল এক দৃষ্টিতে চেয়ে আছে অদূরে থাকা এক সমাধির পানে। ওটা আর কারো নয়, বরং নাফিমের মরহুম মা চিত্রিকার শিকদারের। চিত্রা জানতো না শিকদার ভিলার পিছনে তার কবর আছে। সে এটাও জানতো না নবের বারান্দা থেকে স্পষ্ট দেখা যায় সেটা। জানলে কখনো আসতো না এদিকে। ভীষণ ঘৃণা করে সে ওই মহিলাকে। মৃত মানুষের জন্য নাকি ক্ষোভ পুষে রাখতে নেই, কিন্তু চিত্রা পারেনি তাকে ক্ষমা করতে। ও একটা মেয়ের জন্য ওর গোটা জীবন বরবাদ হয়ে গেছে। চিত্রিকা হলো চিত্রা সৎবোন। বিয়ের 15 বছরের মাথায় নিজের সুখের সংসার ফেলে এক বাচ্চার মাকে নিয়ে নিরুদ্দেশ হন আশিকুর শিকদার অবশ্যই জানিয়ে গিয়েছিল। পালিয়ে যাওয়ার আগের দিন রাতে চিত্রার মা চৈতি বেগমকে বলেছিলেন দ্বিতীয় বিয়ে করতে চান তিনি। কোনো নারী কি আর স্বামীর ভাগ ছাড়তে পারে? তিনিও পারেননি। স্বামীর পায়ে ধরে বলেছিলেন